ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি নবম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের ভৌত বিজ্ঞানের 278 নম্বর পেজের 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 278 নম্বর পেজের 2 নম্বর স্কুলের প্রথমে কী আছে, গ্রুপ এ। একের দিকে কী আছে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসেবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। একের দাগে কোনো সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়াং গুণাঙ্কের মান, এর উত্তরটা হবে সি, অসীম। একের 2-এর দাগ, জলের ওপর জলীয় বাষ্পের পরিবর্তে শুষ্ক বায়ু থাকলে জলের পৃষ্ঠটান, এর উত্তরটা হবে বি, বৃদ্ধি পায়। একের 3-এর দাগ, প্রদত্ত কোনটির বিস্তার মাধ্যম তরল নয়, এর উত্তরটা হবে সি, কুয়াশা। একের 4-এর দাগ, 60 গ্রাম NaOH-কে 500 মিলিলিটার জলে দ্রবীভূত করলে দ্রবণের গাঢ়ত্ব হবে, এর উত্তরটা হবে ডি, 3 মোল পার লিটার। একের 5-এর দাগ, ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হলো, এর উত্তরটা হবে ডি, বর্ণহীন। একের 6-এর দাগ, Na2HPO4, এর উত্তরটা হবে সি, ক্ষারীয় লবণ। একের 7-এর দাগ, প্রদত্ত কোনটিতে অণুর সংখ্যা সর্বোচ্চ, এর উত্তরটা হবে বি, 2 গ্রাম হাইড্রোজেন। একের 8-এর দাগ, একই ভরবেগে চলমান দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 4:1 হলে এদের ভরের অনুপাত হবে, এর উত্তরটা হবে ডি, 1:4। এরপরে দেখো গ্রুপ বি। 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2-এর 1-এর দাগ, 1 ওয়াট ইকুয়াল টু কত আর্ক পার সেকেন্ড, এর উত্তরটা হবে 1 ওয়াট ইকুয়াল টু 1 জুল পার সেকেন্ড। 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর্ক, অতএব 1 ওয়াট ইকুয়াল টু 10⁻7 আর্ক পার সেকেন্ড। 2-এর দাগ, অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত হয়, এর উত্তরটা হবে 0 হয়। 2-এর অথবার দিকে প্রশ্ন, কোন শর্তে কৃতকার্যের মান সর্বোচ্চ হয়, এর উত্তরটা হবে বল ও স্বর্ণের মধ্যে 0 ডিগ্রি কোণ হলে কৃতকার্যের মান সর্বোচ্চ হয়। 2-এর 3-এর দাগ, কার্বন স্কেলে পারমাণবিক ভর নির্ণয়ের সময়ে কার্বনের কোন আইসোটোপগুলিকে প্রামাণ্য ধরা হয়, এর উত্তরটা হবে 12C আইসোটোপকে প্রামাণ্য ধরা হয়। 2-এর 4-এর দাগ, একটি নন সিস্টেমিক অ্যান্টাসিডের নাম লিখো, এর উত্তরটা হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। 2-এর 4-এর অথবা দিকে প্রশ্ন, রয়্যাল ওয়াটার কি, এর উত্তরটা হবে 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে রয়্যাল ওয়াটার বলে। 2-এর 5-এর দাগ, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা প্রায় একই থাকে, এরূপ একটি লবণের উদাহরণ দাও, এর উত্তরটা হবে ক্যালসিয়াম সালফেট। 2-এর 6-এর দাগ, একটি তারের বিকৃতি 0.1/2% হলে 10 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য পরিবর্তন কত হবে, এর উত্তরটা হবে, আমি এটা খাতায় করে দিয়েছি, তোমরা লিখবে 0.1 × 2% ইকুয়াল টু 0.1 × 2/100 ইকুয়াল টু 1/10 × 2/100। এবার এটাকে সরল করলে তাহলে কত হচ্ছে, 2 উপরে 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়ে যায়, আর 10-এর সঙ্গে 100 গুণ করলে 1000 হয়ে যায়, আর এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কী হবে, 0.002। তোমরা লিখবে অতএব 0.002 × 10 মিটার ইকুয়াল টু 0.02 মিটার। 2-এর 7-এর দাগ, কখন কোনো প্রবাহের প্রবাহ অশান্ত হয়, এর উত্তরটা হবে যখন প্রবাহে তরলের কণাগুলির গতিপথ অনিয়মিত এবং বিশৃঙ্খল হয়। 2-এর 7-এর অথবার দাগে প্রশ্ন, জলের আপেক্ষিক ঘনত্ব 1 হলে SI-তে জলের ঘনত্ব কত, এর উত্তরটা হবে, তোমরা এরকম লিখে নেবে, জলের আপেক্ষিক ঘনত্ব ইকুয়াল টু 1, অতএব SI-তে জলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। এরপরে দেখো গ্রুপ সি। 3-এ দেখেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3-এর 1-এর দাগ,
জলের ভাসমান বরফখণ্ডের আয়তনের 1/11 অংশ জলের উপরে আছে, বরফের ঘনত্ব কত? এর উত্তরটা হবে, তোমরা এরকম করে নেবে, জলের ভাসমান বরফখণ্ডের আয়তনের 1/11 অংশ জলের উপরে আছে, অতএব বরফের ঘনত্ব জলের ঘনত্বের 1/11 অংশ। এটাকে সরল করলে তাহলে কত আসবে? সরল করলে 10/11 অংশ হবে। এরপর দেখো 3-1 অথবার দাগে, তামা ও সীসা দ্বারা গঠিত একটি সংকর ধাতুর আয়তন ও ভর যথাক্রমে 30 সিসি এবং 320 গ্রাম। তামা ও সীসার আপেক্ষিক ঘনত্ব যথাক্রমে 8.89 এবং 11.37 হলে ধাতুতে বিদ্যমান তামা ও সীসার আয়তন নির্ণয় করো। দেখো তোমরা নিজেরা অঙ্কটা করে নেবে। এখানে দেখো তোমরা প্রথমে তামার ও সীসার ঘনত্ব নির্ণয় করবে, তারপর ধাতুর ভর ও আয়তনের সূত্র বসিয়ে সমীকরণ তৈরি করে আয়তন নির্ণয় করবে। এরপর দেখো 3-2 দাগের প্রশ্ন, এনটিপিতে 5 গ্রাম একটি গ্যাস 4 লিটার আয়তন দখল করে, গ্যাসটির আণবিক গুরুত্ব নির্ণয় করো। এর উত্তরটা হবে, এর উত্তরটা তোমরা এরকম করে নেবে, আমরা জানি এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর 5 গ্রাম পার 4 লিটার। এরপর লিখবে তোমরা, অতএব 4 লিটার গ্যাসের ভর 5 গ্রাম, 1 লিটার গ্যাসের ভর 5/4 গ্রাম। এরপর তোমরা করবে 22.4 লিটার গ্যাসের ভর 5 গুণিতক 22.4 বাই 4 গুণিতক, এখানে দশমিক তুলে দিয়ে একটা 10 লিখবে, কারণ কি এখানে দশমিকের উপরে একটা সংখ্যা আছে, তাই এখানে নিচে 10 করে দিলে। এবার 5-এ কাটে করে দাও, 5 2 10 করেছি আমি, আবার 2-এ কাটে করেছি, 2 1 2, 2 1 2, 2 2 4। এবার 4-এ কেটে দিয়েছি আমি, 4 2 8, 9 10 11, 3 চলে এলো, আর 3 চলে আসলে তাহলে কত হবে? 4 8 32, 28, তাহলে এখানে কত হচ্ছে? তাহলে 28 গ্রাম। এরপর তোমরা লিখবে, অতএব গ্যাসটির আণবিক গুরুত্ব 28। 3-2 অথবার দেখে প্রশ্ন, আণবিক ভর ও সংকেত ভরের মধ্যে দুটি পার্থক্য লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 3-3 দাগ, একটি অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করা যায় কি কি উপায়ে? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 3-4 দাগ, উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প পাঠানো হলো, কি ঘটে? সমীকরণ সহ লিখো। তোমরা লিখবে, উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প পাঠানো হলে কপার নাইট্রেট এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হয়। বিক্রিয়ার সমীকরণ তোমরা লিখবে, Cu + 4HNO3 = CuNO3 + 2NO2 + 2H2O। 3-4 অথবা দেখে প্রশ্ন, শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে তামার বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? বিক্রিয়ার সমীকরণ দাও। এর উত্তরটা হবে, শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে তামার বিক্রিয়ায় কপার নাইট্রেট এবং নাইট্রিক অক্সাইড ও জল উৎপন্ন হয়। বিক্রিয়ার সমীকরণ, 3Cu + 8HNO3 = 3CuNO3 + 2NO + 4H2O। 3-5 দাগ, প্রমাণ করো রৈখিক ভরবেগ P = 2E/v, যেখানে E হলো গতিশক্তি ও v হলো বেগ। এর উত্তরটা তোমরা এরকম লিখবে যে, আমরা জানি E = ½ mv², অতএব P = ভরবেগ = mv। এরপরে তোমরা এরকম করবে, অতএব 2E = mv² বা mv = 2E/v বা P = 2E/v, এখানে তোমরা লিখবে প্রমাণিত। এরপরে দেখো গ্রুপ ডি, 4 দেখেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4-1 দাগে, অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি প্রমাণ করো। আমি যে উত্তর দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4-1 দাগে, m ও 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের ভরবেগের অনুপাত কত হবে? দেখো তোমরা এরকম করে নেবে, ধরি m ভরের বস্তুর গতিশক্তি E1 এবং 4m ভরের বস্তুর গতিশক্তি E2। তোমরা লিখবে প্রশ্নানুযায়ী E1/E2 = 2/1। তোমরা এরপর লিখবে আবার ভরবেগ P এবং গতিশক্তি E এর মধ্যে সম্পর্কটি হলো E = p²/2m। অতএব P = √2me। অতএব প্রথম বস্তুর ভরবেগ P1 = √2m E1 এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ P2 =
2.4m ইন্টু E2। অতএব ভরবেগের অনুপাত P1/P2 ইকুয়াল টু √2m E1 বাই √8m E2। এরপর তোমরা লিখবে বা P1/P2 ইকুয়াল টু √E1/4 E2। এরপর তোমরা কি লিখবে যে P1/P2 ইকুয়াল টু হাফ √E1/E2। এরপর তোমরা লিখবে যেহেতু E1/E2 ইকুয়াল টু 2/1। এরপর লিখবে অতএব P1/P2 ইকুয়াল টু হাফ ইন্টু √2/1। এরপর তোমরা সরল করে নেবে এটাকে, তাহলে 1-এর সঙ্গে √2 গুণ করলে √2 আর 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়ে গেল। এরপর তোমরা লিখবে ইকুয়াল টু 1/√2। এরপর তোমরা লিখবে যে অতএব P1:P2 ইকুয়াল টু 1:√2। অতএব ভরবেগের অনুপাত হবে 1:√2। এরপর দেখো 4-এর 1-এর অথবা এর দিকে প্রশ্ন। একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, কোনটির ভরবেগ বেশি? এর উত্তরটা হবে তোমরা এরকম করবে যে এখানে হালকা বস্তুর ভরবেগ বেশি, কারণ ভরবেগ ইকুয়াল টু পি, ভর ইকুয়াল টু এম। এরপর লিখবে যে গতিশক্তি কেই, অতএব পি ইকুয়াল টু √2 ইন্টু এম ইন্টু কেই। তোমরা এরপর লিখবে যে এই সূত্র থেকে বোঝা যায় গতিশক্তি একই থাকলে ভরবেগ বস্তুর ভরের বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ ভর যত বেশি হবে ভরবেগ তত বেশি হবে। যদি উভয় বস্তুর গতিশক্তি সমান হয় তবে হালকা বস্তুর ভর কম হওয়ার কারণে তার বেগ বেশি হবে। 4-এর 1-এর অথবা বির দিকে প্রশ্ন। 20 কেজি ভরের একটি বালক 2.5 কেজি ভরের একটি বাক্স নিয়ে 1.5 মিনিটে 18 মিটার উঁচু বাড়ির ছাদে উঠল। ওই বালকের ক্ষমতা কত হবে? এর উত্তরটি হবে এখানে বালকটির এবং বাক্সের মোট ভর এম ইকুয়াল টু 20 যুক্ত 2.5 কেজি সমান 22.5 কেজি ইকুয়াল টু 22.5 কেজি। এবার সময় কত আছে? 1.5 মিনিট আছে। 1.5 মিনিট সমান কত সেকেন্ড? 60 যুক্ত 30 সেকেন্ড সমান 90 সেকেন্ড। এরপর তোমরা করবে বালকটির সরণ এস ইকুয়াল টু 18 মিটার। এবার তোমরা লিখবে যে আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 9.8 নিউটন। অতএব বালকটির দ্বারা কৃতকার্য ডব্লিউ ইকুয়াল টু তোমরা এরকম লিখবে বল গুরুত্বক সরণ মানে এম ইন্টু জি, মানে কি জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ইন্টু এস মানে সরণ। এবার আমি যেটা মান বসিয়ে দিচ্ছি 22.5 গুণিতক 9.8 গুণিতক 18, এখানে জুল লিখবে তোমরা। এবার এটাকে সরল করতে কত হচ্ছে 3969 জুল। এবার তোমরা লিখবে যে অতএব বালকটির ক্ষমতা পি ইকুয়াল টু ডব্লিউ/টি। এবার আমি যে যার মানগুলো বসিয়ে দিচ্ছি, তাহলে কৃতকার্যের মানটা 3969 বাই এখানে টি হচ্ছে সময়, তাহলে 90 সেকেন্ড আমরা বার করেছিলাম, 90 জুল পার সেকেন্ড। এবার এটাকে সরল করতে কত বেরিয়েছে 44.1 ওয়াট। এরপর দেখো 4-এর 2-এর এর দাগ। অ্যালুমিনিয়াম অক্সাইড কিরূপ অক্সাইড, যুক্তি দাও। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4-এর 2-এর বির দাগ। NH4 এবং NaHSO4 কোন শ্রেণীর লবণ তা লেখো। এর উত্তরটা হবে NH4 একটি যুগ্ম লবণ এবং NaHSO4 একটি আম্লিক লবণ। 4-এর 3-এর এর দাগ। 250 সেন্টিমিটার দীর্ঘ 1 mm ব্যাসের একটি লোহার তারের এক প্রান্ত দড়ির সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত এবং অপর প্রান্তে 8 কেজি ভরের ওজন রাখা হলে তারের দৈর্ঘ্যের বৃদ্ধি নির্ণয় করো। লোহার ইয়াং গুণাঙ্ক y ইকুয়াল টু 20 × 10⁻11 ডাইন cm-2। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4-এর 3-এর বির দিকে প্রশ্ন। পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি অধিকতর মৌলিক? এর উত্তরটা হবে পীড়ন ও বিকৃতির মধ্যে বিকৃতি অধিকতর মৌলিক। 4-এর 3-এর অথবা এর দাগে। বায়ুতে ও জলে কোনো বস্তুর ওজন যথাক্রমে 100 গ্রাম ও 40 গ্রাম। 0.8 আপেক্ষিক ঘনত্ব বিশিষ্ট কোনো তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন নির্ণয় করো। ওই তরলের সাপেক্ষে বস্তুর আপেক্ষিক ঘনত্ব নির্ণয় করো। দেখো এর উত্তরটা তোমরা প্রথমে কি করবে, প্রথমে বস্তুর আয়তন নির্ণয় করবে। কোন সূত্র দিয়ে করবে? তোমরা এই সূত্রটা ব্যবহার করবে, প্লবতা ইকুয়াল টু বস্তুর আয়তন গুণিতক জলের ঘনত্ব গুণিতক অভিকর্ষ ত্বরণ। এই সূত্রটা ব্যবহার করে তোমরা আয়তনটা বার করে নেবে। এরপরে বস্তুর তরলে নিমজ্জিত অবস্থায় ওজন বার করবে, তারপর আপেক্ষিক ঘনত্ব বার করলে অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখো 4-এর 3-এর অথবা বির দেখে প্রশ্ন। আর্কিমিডিসের নীতিটি বিবৃতি করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম
এটা তোমরা তুলে নাও। এরপর দেখো 4-4 এর দাগে সোডিয়াম হাইড্রোক্সাইডের 4 লিটার জলীয় দ্রবণে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। দ্রবণটির মোল পার লিটার এককের মাত্রা নির্ণয় করো। এর উত্তরটা হবে, তোমরা এরকম করে নেবে, NaOH এর আণবিক ওজন 23+16+1 সমান 40 গ্রাম পার মোল। এরপর লিখবে যে অতএব 40 গ্রাম NaOH এর মোল সংখ্যা ইকুয়াল টু NaOH এর ভর বাই NaOH এর আণবিক ভর ইকুয়াল টু 40/40 মোল। এবার কাট করলে 1 মোল হয়ে যাবে। এরপর লিখবে যে অতএব মোলারিটি ইকুয়াল টু দ্রবণের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন ইকুয়াল টু 1/4 মোল পার লিটার। এটাকে সরল করলে তাহলে কী আসবে, 0.25 মোল পার লিটার। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 4-4 বিদ্যাগে প্রশ্ন, দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা হয় কেন? আমি যে উত্তরে দেখে দিলাম এটা তোমরা তুলে নাও। এরপরে দেখো 4-5 এর দাগে পারমাণবিক ভর এককহীন রাশি কেন? এর উত্তরটা হবে, পারমাণবিক ভর একটি আপেক্ষিক মান যা দুটি ভরের অনুপাত, তাই এটি এককহীন রাশি। এরপর দেখো 4-5 বিদ্যাগে প্রশ্ন, অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন? এর উত্তরটা হবে, কারণ প্রকৃতিতে মৌলগুলি তাদের আইসোটোপের মিশ্রণ দিয়ে তৈরি। আইসোটোপগুলির ভরের গড় করে পারমাণবিক ভর নির্ণয় করলে ভগ্নাংশ পাওয়া যায়, তাই অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয়। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।